সচিবালয়ের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দিলেন ২১শে পদক প্রদান অনুষ্ঠানে। বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। বললেন, আগে কাজ পরে কথা। বরণ করলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা। কৃষক চাহিদায় অগ্রাধিকার, বোরো চাষে সেচ সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ, রাতে বন্ধ রাখা হবে সিএনজি স্টেশন। ঈদ ফ্যাশনে পিছিয়ে নেই ছেলেরা। হালকা নকশার পাঞ্জাবি আর ড্রপ শোল্ডার শার্টের চাহিদা বেশি। নজর বুট কাট প্যান্টেও আরামকে প্রাধান্য দিচ্ছেন বিক্রেতা। এবং বিশ্ব বাণিজ্য অস্থিরতার মাঝেই বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় বার্লিন। শীর্ষ সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক। শতাধিক এয়ারবাস কেনার ঘোষণা চীনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আজ ছিল মূলত সরকার গঠনের পরে আনুষ্ঠানিক প্রথম মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি কিছুক্ষণ আগেই এটি শেষ হয়েছে। মূলত এই বৈঠকটি তাড়াতাড়ি শেষ হওয়ার আরেকটি কারণও ছিল। কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হওয়ার পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে গাড়ি ব্যবহার না করে এখান থেকে পায়ে হেঁটে তিনি সচিবালয়ের পাশেই যে ওসমানী স্মৃতি মিলনায়তন রয়েছে সেখানে ২১শে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে, সেখানে তিনি যোগ দিয়েছেন। মূলত সেই কারণেই আজকের এই প্রথম মন্ত্রিসভার বৈঠকটি একটু তাড়াতাড়ি শেষ হয়েছে বলে মন্ত্রিসভা থেকে বের হয়ে বেশ কয়েকজন আমাদেরকে সেই তথ্যটি দিয়েছেন। আর এই মন্ত্রিসভায় মূলত কৃষি ঋণ বিষয়ক যে প্রস্তাবনাটি ছিল সেটি অনুমোদন দেওয়া হয়েছে বলেই আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আমরা জানতে পেরেছি। আনুষ্ঠানিকভাবে এখনও এই বিষয়ে কিছু জানতে পারিনি, তবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ডেকে তিনি ব্রিফ করবেন, এটি আমরা জানতে পেরেছি। আমরা সেই অপেক্ষায় রয়েছি। তো এখান থেকে সরাসরি প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে যোগ দিয়েছেন এই মন্ত্রিসভার বৈঠক শেষে। সেখান থেকে তিনি আবার সচিবালয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং এখান থেকে কিছুক্ষণ পরে আজ দুপুরে অমর একুশে গ্রন্থমেলা রয়েছে, সেখানে তিনি গ্রন্থমেলার উদ্বোধন করতে যাবেন এবং সেই অনুষ্ঠান শেষে আবারও তিনি সচিবালয়ে ফিরবেন, এমন কিছু তথ্য আমরা জানতে পেরেছি। মূলত এই ছিল সচিবালয়ে আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠকের বিষয়। আবারও একটু বলি যে প্রথম মন্ত্রিসভার বৈঠকটিতে মূলত কৃষি ঋণ বিষয়ক একটি প্রস্তাবনা ছিল। সেই প্রস্তাবনাটি অনুমোদন দেওয়া হয়েছে বলে আমাদেরকে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আমাদেরকে সেই তথ্যটি নিশ্চিত করেছেন। মূলত এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। যখন আবার প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন বা সচিবালয়ের আবারও যদি মন্ত্রিপরিষদ বিভাগে কোনো তথ্য থাকে, এখানে যদি কোনো বৈঠক হয়, সেই বৈঠকের সার্বিক বিষয়টি আমরা জানিয়ে দিতে পারবো। আমরা সরাসরি যুক্ত ছিলাম, সচিবালয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। আগে কাজ পরে কথা। সকালে বাংলাদেশ ব্যাংকে এসেই একথা জানালেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। সকাল 11:15টার দিকে দায়িত্ব বুঝে কেন্দ্রীয় ব্যাংকে আসেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডেপুটি গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাকে গ্রহণ করেন। এর আগে গতকাল 4 বছরের জন্য গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান এই শিল্প উদ্যোক্তা। মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে FCMA ডিগ্রিধারী। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান আজ থেকেই দায়িত্ব নিচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিয়া।
আজ থেকে নতুন গভর্নর জয়েন করলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকে। 10:40 তিনি বাংলাদেশ ব্যাংকে আসেন এবং তাকে স্বাগত জানান যারা ডেপুটি গভর্নর আছেন এবং উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছেন তারা তাকে স্বাগত জানান। এবং তিনি তার আগে অর্থ মন্ত্রণালয়ে তার যে চুক্তিভিত্তিক যে 4 বছরের নিয়োগ, সেই চুক্তিতে তিনি স্বাক্ষর করে আসেন। সেই আনুষ্ঠানিকতা শেষে তিনি বাংলাদেশ ব্যাংকে আসেন এবং নিয়ম অনুযায়ী তিনি বাংলাদেশ ব্যাংকে তার যোগদানপত্র দিবেন এবং তারপর হয়তো অন্যান্য যে কর্মকর্তারা আছে তাদের সাথে দেখা করবেন। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, এর আগে সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গতকাল তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারের সাথে যে চুক্তি ছিল সেটি শেষ করে নতুন গভর্নরকে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয় এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটি অন্যান্য ক্ষেত্রেও হতে থাকবে। তাদের যে পরিকল্পনা, সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আসলে এই ধরনের সিদ্ধান্তগুলো, পদে যে নতুন লোক আসা, দায়িত্বপ্রাপ্ত আসা, সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবেন বলে কিন্তু গতকালই অর্থমন্ত্রী কিন্তু জানিয়েছেন সংবাদ এবং গণমাধ্যম কর্মীদেরকে। যদি বলতে হয় যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ, যেমন বিশেষ করে যেসব সংস্কার চলে আসছিল, পুরো আপনারা জানেন যে 18 মাসের এক ধরনের সংস্কার মৌসুম শেষ হয়েছে। সেই সংস্কার মৌসুমে কিন্তু আসলে শেষ হয়নি বলা যেতে পারে। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রিক যে ধরনের আর্থিক খাতে যে সংস্কারগুলো, সেগুলো কিন্তু চলমান রাখা, সুশাসন নিশ্চিত করা, খেলাপি রোধ করা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আর্থিক খাতের জন্য, যেগুলো অর্থ পাচার রোধ করা, এই ধরনের বিষয়গুলোর কিন্তু চ্যালেঞ্জ এবং সংস্কারগুলো কিন্তু চলমান। সেগুলোর ফলাফল যেন আর্থিক খাত পায়, দেশের জাতীয় অর্থনীতি পাই, সেদিকে কিন্তু তার চ্যালেঞ্জ থাকবে এবং একই সাথে কিন্তু যে সামনে ফিসক্যাল পলিসি এবং মনিটরি পলিসিতে কী ধরনের বিষয়গুলো থাকবে, সেই জায়গাগুলো কিন্তু তাকে দেখতে হবে। তবে ইতিবাচক দিক যে সেই রিজার্ভের জিনিসটি যেমন তিনি পাচ্ছেন প্রায় $34 বিলিয়ন মতো, ঠিক একইভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিন্তু যে স্থবির অবস্থায় পৌঁছে গেছে সেটিকে ধরে রাখা বা তার থেকে একটি ইতিবাচক পর্যায়ে দিয়ে যাওয়া কিন্তু তার জন্য চ্যালেঞ্জ হবে। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। বড় আবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিচ্ছে সরকার। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, সেচ মৌসুমে কৃষকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য রাতে সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। সিএনজি স্টেশনের গ্যাস ব্যবহার হবে বিদ্যুৎ উৎপাদনে। শুভ খানের রিপোর্ট। কেউ প্রস্তুত করছেন ক্ষেত, কেউ বা চারা। দল বেঁধে ধান রোপণে কৃষকের ব্যস্ততা এখন মাঠ জুড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে সারা দেশে 50,54,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 88% জমিতে চারা রোপণ শেষ হয়েছে। এখন দরকার পর্যাপ্ত পানি সেচ। এজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান কৃষকরা। এখন বর্তমান তো কারেন্টটা ভালোই আছে। এইভাবে যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সামনে 34 বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি আবার ফির আপনারা ওই সারাদিনে 2 বার কারেন্ট দেন, 2 ঘন্টা আর 22 ঘন্টা কারেন্ট নাই, তাহলে তো চলবে না। কারেন্টটা এইভাবে যদি থাকে আমাদের খুব যথেষ্ট। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, সারা দেশে সেচ সংযোগধারীর সংখ্যা 4,98,000। বর্তমানে সারা দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায় 13,000 মেগাওয়াট। গরম এবং বোরো আবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে গিয়ে এই চাহিদা বেড়ে দাঁড়াতে পারে 17,000 থেকে 18,000 মেগাওয়াটে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, যে কোনো মূল্যে বোরো আবাদে সেচ দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এর জন্য রাতে সিএনজি স্টেশন বন্ধ রেখে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। সিজনও শুরু হয়ে গেছে, এইটাতে যাতে ভালোভাবে বিদ্যুৎটা দেওয়া যায় সেই দিকে আমরা খুবভাবে নজরদারি করছি। রাত্রিবেলা সিএনজি পাম্পগুলো চলবে না। সিএনজি পাম্পগুলো থেকে যে গ্যাস সাশ্রয় করবো সেটা আমরা জেনারেশনে দেবো। আমরা চেষ্টা করবো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। বর্তমানে রোজা উপলক্ষে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। অর্থনীতিতে কৃষির গুরুত্ব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে বোরো আবাদের সেচের যে সুবিধা সেটি নিশ্চিত করতে গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ সরকার নিচ্ছে, এটি আমাদের সহকর্মীকে নিশ্চয়তা দিয়েছেন মন্ত্রী।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এক্ষেত্রে কৃষির জন্য, সেচের জন্য আমরা যেমন দেখছি যে বিদ্যুতের কথা তিনি যেমন বললেন, সারের দাম বেশি বা অন্যান্য বিষয়গুলো, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি অন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিনা? দেখেন, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন এই সময়ে এটা ট্রেডিশনালি থাকে। চিরায়তভাবেই যখনই বরুর মৌসুমটা আসে তখন পানি সেচের প্রয়োজন খুব বেশি হয়। যদিও বিদ্যুতের মাধ্যমে প্রায় 30-35% ইরিগেশন হয়, তবু এটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা ঘোষণা এটা কৃষকদেরকে আশ্বস্ত করবে। দ্বিতীয়ত, এই বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ খাতে 20% ভর্তুকি দেওয়া হয়েছিল, সেটা এখন পর্যন্ত চলছে। তো এখানে আরও কনসিডার করা যেতে পারে যে আরও কিছু ভর্তুকি বাড়ানো যায় কিনা। কিন্তু পাশাপাশি যারা নাকি ডিজেল দিয়ে চাষ করে, ইরিগেশন দেয়, তো তাদেরকে কিভাবে ভর্তুকি দেওয়া যায় এটা চিন্তা করতে হবে। কারণ বিদ্যুতের ক্ষেত্রে এটা তো খুব বেশি না, 60-65% আপনার ডিজেলে ইরিগেশন হয়। তো সেখানেও কিভাবে কিছুটা ভর্তুকি দেওয়া যায়, কারণ বর্তমান গভর্নমেন্ট তো কৃষকদেরকে সাংঘাতিকভাবে সহায়তা করার কথা বলছে। এবং এর আগে যেই পরম্পরা, সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, এই দুই সময়ে কিন্তু কৃষিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রথমে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিল এবং এক পর্যায়ে প্রায় 6,500 কিলোমিটার রাস্তা মানে খাল খনন পুনর্খনন করা হয়েছিল এবং 81 সালে বলা হয়েছিল যে দেশ খাদ্যসাম, এবং ওই বছর প্রায় 10,000 মেট্রিক টন চাল বিদেশে রপ্তানি করা হয়েছিল। তো এটা একটা বড় উদ্যোগ বিএনপি সরকারের। সেক্ষেত্রে পাশাপাশি অন্যান্য বিষয়গুলো, যেমন সারের কথাটি বলছিলাম, আমরা দেখি যে বরাবরই কৃষকরা সারের দাম নিয়ে তাদের অভিযোগটা অনেক বেশি থাকে। দেখেন, সার ওই সময় কিন্তু সার আমদানি হতো কম এবং উৎপাদন হতো বেশি। 80% সার, বিশেষ করে ইউরিয়া সার, এটা বাংলাদেশে উৎপাদন হতো। কিন্তু এখন তো হয়েছে উল্টা, 80% আমরা আমদানি করছি আর 20% এখানে আমরা 80% আমরা বিদেশ থেকে আমদানি করছি আর 20% আমরা উৎপাদন করছি। তো এখন যতক্ষণ পর্যন্ত আমরা এই যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো, ফার্টিলাইজার ফ্যাক্টরি যেগুলো আছে, এগুলো চালু না করা পর্যন্ত আমরা ফার্টিলাইজারের অ্যাভেলেবিলিটিটা নিশ্চিত করা দুষ্কর। এবছর কিন্তু ফার্টিলাইজারের বেশ ক্রাইসিস, এবং ক্রাইসিসটা অস্থায়ী গভর্নমেন্টের আমলে হওয়া। এটার কারণটা কি ছিল, যে পর্যাপ্ত ফার্টিলাইজার আমদানি করা যায় নাই, আর এদিকে দেশে উৎপাদন যেটা, সেটাও বিঘ্নিত হয়েছিল। কারণ সেখানে আপনার যে গ্যাস সরবরাহ করা যাচ্ছিল না, অধিকাংশ সার কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, উৎপাদন একদম নিচে নেমে গেছে। তো এইসব কারণে একটা ফার্টিলাইজার ক্রাইসিস চলছে। এই বড় মৌসুমে কৃষক কিন্তু পর্যাপ্ত ফার্টিলাইজার পাচ্ছে না এবং ফার্টিলাইজার দামও অনেক বেড়ে গেছে। তা এখনকার গভর্নমেন্টের উচিত হবে যে ফার্টিলাইজার অ্যাভেলেবিলিটিটা তাড়াতাড়ি করে নিশ্চিত করা। দরকার হলে তারা খুব দ্রুত যেখান থেকে ফার্টিলাইজার আমদানি করা যায় সেটা করতে পারে। আর এখনকার যেই ফ্যাক্টরিগুলো আছে সেখানে গ্যাস সরবরাহ নিশ্চিত করে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলোতে উৎপাদন চালু করা দরকার। এবং এটা যদি করা যায় তাহলে ফার্টিলাইজার ক্রাইসিসটা থাকবে না। কারণ এইখানে ফার্টিলাইজার ক্রাইসিসটা কৃষকদেরকে সাংঘাতিকভাবে নিরুৎসাহিত করে, আর বিশেষ করে বড় মৌসুমে ফার্টিলাইজারের খুবই দরকার। কাজে এটা গভর্নমেন্টের একটা প্রায়োরিটি লিস্টে থাকা দরকার। মানে বিদ্যুতের পাশাপাশি সারটাকেও ফার্টিলাইজারটা আমরা দেখছিলাম প্রতিবেদনে যে জ্বালানি মন্ত্রী যেমনটা বলেছেন যে রাতে সিএনজি স্টেশন বন্ধ রেখে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে, যাতে কৃষিতে
কৃষক নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবাটা পায়। এইটা- বিকল্প অন্য কোনো পদ্ধতি ব্যবহার এইটা ঠিক আছে, এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস চিন্তা করতে হবে, যেটা আমি আপনাকে বলছিলাম, যে 30-35% আমার ইলেকট্রিসিটিতে চলে, আর বেশিরভাগ ইরিগেশন ইকুইপমেন্ট এগুলো চলে ইয়েতে, জ্বালানি দিয়ে, যেটা হলো জ্বালানিটা হলো মূলত আপনার ডিজেল। ডিজেল। তো সেক্ষেত্রে ডিজেলের সরবরাহটাও নিশ্চিত করতে হবে, এবং এক্ষেত্রে ডিজেলে কিভাবে ভর্তুকি দেওয়া যায়। যে একজনকে আপনি 20% ভর্তুকি দিচ্ছেন যেখানে ইয়ে আছে, মানে যেখানে আপনার ইলেকট্রিসিটি আছে, আর যেখানে ইলেকট্রিসিটি নাই সেখানে সে বেশি দামে তেল তেল কিনে তারপরে সে ইরিগেশন পরিচালনা করছে। তো এখানেও কিছুটা ভর্তুকি দেওয়া দরকার, এটাও গভর্নমেন্টের বিবেচনায় আনা উচিত। সবকিছু মিলিয়ে মূল্যস্ফীতির চিত্র পরিবর্তনে আগামীতে এই পরিকল্পনাগুলো কি সহায়তা করতে পারে, নাকি নতুন আরো কিছু পরিকল্পনা দরকার? দেখেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা প্রধান উপায় হলো খাদ্যের, শস্যের উৎপাদন বৃদ্ধি করা, এবং উৎপাদন যদি বৃদ্ধি না করা যায় তাহলে আমাদের মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিকে কমিয়ে আনা দুষ্কর। এবং এই যে গত অস্থায়ী সরকারের একটা প্রধান প্রধান অক্ষমতা হলো যে কৃষিতে তারা প্রচুর পরিমাণে বিনিয়োগও করতে পারে নাই, এবং কৃষিকে প্রচুর গুরুত্ব দিতে পারে না, একজন ফুল টাইম অ্যাডভাইজারও ছিল না। কাজে এখন উচিত হবে যে বেশি করে উৎপাদন করা, উৎপাদন না যদি বাড়ানো যায় তাহলে আমাদের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন সরকার সেই উৎপাদন বৃদ্ধিতে নানান পরিকল্পনা নেবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম কৃষিতে, অর্থনীতিতে কৃষির নানা অবদান নিয়ে। কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। দেশের ব্যান্ড সঙ্গীতে নতুন ধারা ও মানদণ্ড স্থাপন করে। প্রথম বাংলাদেশি রক ব্যান্ড হিসেবে এবারে 21 পদক অর্জন করলো ব্যান্ড ওয়ারফেস। সঙ্গীত দল হিসেবে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়ারফেসকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত ওয়ারফেস ব্যান্ডের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলমকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। শিল্পকলার নৃত্য অঙ্গনে এবছরে 21 পদক পেয়েছেন অর্থী আহমেদ। অর্থী আহমেদ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি বাংলাদেশের নৃত্য চর্চায় এক বৈপ্লবিক ধারণা, অ্যাডাল্ট বিগিনার্স ড্যান্স ক্লাসেসের প্রবর্তক। 2020 সালে তিনি অর্থী আহমেদ ড্যান্স একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি ড্যান্স ইওর এজ আন্দোলনের সূচনা করেন, যার লক্ষ্য শিশুদের বয়স উপযোগী নৃত্য শিক্ষা নিশ্চিত করা। অর্থী আহমেদ নাচের নৈতিক চর্চা, এথিক্যাল আর্ট প্র্যাকটিস প্রিন্সিপালস, আর্ট প্র্যাকটিসেস এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নৃত্যকে বিকল্প পথ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে চলেছেন। নাচকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যক্তির আত্মিক প্রশান্তি এবং উৎকর্ষ সাধনে এক অনন্য ভূমিকা রাখায় অর্থী আহমেদকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। শিল্পকলা নৃত্য ক্ষেত্রে পদকপ্রাপ্ত অর্থী আহমেদকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
শিল্পকলার ক্ষেত্রে পালাগান অঙ্গনে এবছর 21 পদক পেয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 21 পদক প্রদান অনুষ্ঠান সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঈদ ফ্যাশনে পিছিয়ে নেই ছেলেরাও। হালকা নকশার পাঞ্জাবি আর ড্রপ শোল্ডার শার্টের চাহিদা এবার শীর্ষে। নজর পড়েছে বুট কাট প্যান্টেও। ফেব্রিক বাছাইয়ের ক্ষেত্রে বিক্রেতারা মাথায় রাখছেন আরামের বিষয়। ঈদ এলেই ধুম পড়ে নতুন জামা কেনার, তবে তা অবশ্যই হতে হবে ট্রেন্ডি। এবার ঈদের ছেলেদের পোশাকে প্রাধান্য পাচ্ছে ড্রপ শোল্ডার পাঞ্জাবি আর শার্ট। চাহিদা শীর্ষে রয়েছে বুটকাট প্যান্টও। রঙের ক্ষেত্রে আগ্রহ বেশি হালকা বা প্যাস্টেলে। আমি একটা পাঞ্জাবি কিনবো যেটা সফট, খুব একটু কোয়ালিটি হাই থাকবে, সফট এক্সক্লুসিভ, মানে আগে যেটা হয়তো অনেকে পরে নাই, নতুন কিছু। সবাই নর্মালি সিম্পল কালার পছন্দ করে, আমি একটু কালারফুল পছন্দ করি। আমি একটু কিনলে প্রিন্টিং কিংবা কালারফুল কিছুর মধ্যে আমি চাচ্ছি এবার। অনেকেই কাঙ্ক্ষিত পোশাক কিনতে ঘুরছেন দোকানে দোকানে। কয়েকটা দোকানে আমি ঘুরে দেখলাম, তো যখন আমি কম্পেয়ার করি লাস্ট 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স, মাশাআল্লাহ এবার অনেক 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 নাইস কালেকশন, ইভেন দো মনের মতো ড্রেস পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান প্রতিটা কালেকশনের ফেব্রিক বাছাই করা হয়েছে ক্রেতার চাহিদা আর আরামের কথা মাথায় রেখে। ড্রপ শোল্ডারের শার্ট আছে, আমাদের হাফ স্লিভ, সামনে যেহেতু গরম সেজন্য আমাদের হাফ স্লিভ শার্টের হিউজ কালেকশন অলরেডি চলে আসছে। পাঞ্জাবির ভিতরে সিম্পল ডিজাইনটা এখন সবচেয়ে বেশি কাস্টমার চুজ করতেছে। রমজানের মাঝামাঝি পর্যায়ে বিপণী বিতানে আরও নতুন কালেকশন আসবে বলেও জানান ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় বছরের পর বছর ধরে বন্ধ জেকে সেচ প্রকল্পের পানি সরবরাহ। এতে উৎপাদন খরচ বাড়ছে কৃষকের। এ অবস্থায় নতুন পাম্প স্থাপন ও খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। মাগুরার শ্রীপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠ, পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খাল। একসময় এই খালের পানিতেই মাঠ জুড়ে ফসল ফলাতেন কৃষকেরা, তবে এখন পুরোপুরি বন্ধ পানি সরবরাহ। বাধ্য হয়ে এলাকার কৃষকরা গভীর নলকূপের পানির উপর নির্ভর করে আবাদ করছেন। পানি সরবরাহ বন্ধ থাকায় ধান চাষ কমিয়ে এখন ঝুঁকছেন বিকল্প ফসলে। একই চিত্র শ্রীপুর উপজেলা সহ সদর উপজেলার বিভিন্ন এলাকাতেও। কোথাও 10 বছর, কোথাও 15 বছর ধরে নিয়মিত পানি সরবরাহ বন্ধ রয়েছে। সবশেষ 3 বছর আগে পুরোপুরি পানি সরবরাহ বন্ধ করে দেয় জিকে সেচ প্রকল্প। দ্রুত সমস্যা সমাধান করে পুরো জেলায় পুনরায় পানি সরবরাহের দাবি কৃষকদের। স্যালোয়ালারা 2 বের 1 বের পানি দিয়ে আমাদের 5 ভাগের 1 ভাগ ধান নিয়ে নেয়। এখন আবার যদি সেই খাল করানো হয় তাহলে ভালো হয়। ক্যানালের পানিতে খরচা কম, যদি ক্যানালের যদি ট্যাক্সও নেয় তাও কম। নিজস্ব অর্থায়নে পানির ব্যবস্থা করি, এতে আমাদের বিঘা প্রতি 10-15 হাজার টাকা খরচ পড়ে যায়। আমাদের মেন দাবি হচ্ছে আমাদের ক্যানালে পানি লাগবে। পানি থাকলে পরে আমাদের চাষ করতে সুবিধা হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, জিকে প্রকল্পের কেন্দ্রে নতুন পাম্প স্থাপন ও খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে কেটে যাবে পানি সংকট। রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন একটা প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পাম্পগুলোকে পুনঃস্থাপন ধরা হয়েছে। এই পাম্পগুলো পুনঃস্থাপন হলে আমি বিশ্বাস করি যে পানি একদম মাগুরার টেইলিন পর্যন্ত আসবে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে মাগুরায় প্রধান সাবসিডিয়ারি ও টারশিয়ারি খাল রয়েছে 142.57 কিলোমিটার। এর আওতায় আবাদযোগ্য জমির পরিমাণ 9,846 হেক্টর। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদানের পর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সুধীবৃন্দ, এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21 পদক প্রবর্তন করেছে। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত
বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। শুরুতেই 3টি বিষয় পুরস্কার প্রদানের মাধ্যমে 1976 সালে রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার 21শে পদকের যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অর্জন। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব অপরিসীম, আর 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। বলা যায় আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। অপরদিকে 21শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড় সন্ধানী মাস। প্রতি বছরের মতন এবছর আমরা দেশের জ্ঞানী, গুণী, কবি, সাহিত্যিক, শিল্পী, ভাষা সংগ্রামীকে 21শে পদকে ভূষিত করেছি। জ্ঞানী গুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। প্রিয় সুধীবৃন্দ, 21 আমাদের অবিনাশী চেতনা, সহাধিকার অর্জনের বীজ মন্ত্র। এবার আমরা ভাষা আন্দোলনের 74 বছর অতিক্রম করে 75 বছরে পদার্পণ করছি। অমর 21-এর ভাষা শহীদদের স্মরণে প্রবর্তিত আজকের 21শে পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা সংগ্রামীদের। আল্লাহ তাদের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করুন। আজ যারা 21শে পদকে ভূষিত হলেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের সৃজন মুখর জীবন আরো দীর্ঘ হোক, কল্যাণময় হোক, আল্লাহর দরবারে সেই প্রার্থনা করছি। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন গর্বিত দিনের প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিশ্বজুড়ে বাণিজ্যিক অস্থিরতার মধ্যেই চীনে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর। পরে জার্মান চ্যান্সেলর জানান, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 120টি বিমান কিনবে চীন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতি যখন বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক তখনই চীন সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্শ। বুধবার স্থানীয় সময় সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছান তিনি। সফরের শুরুতেই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মের্শ। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর। সেখানেই আসে সফরের সবচেয়ে বড় ঘোষণা। বৈঠক শেষে মের্শ জানান, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 120টি বিমান কিনবে চীন। বলেন, এমন সফর কতটা ফলপ্রসূ হতে পারে এই চুক্তিই তার প্রমাণ। এছাড়া জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতেও দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্বস্তিকর বিষয়গুলো এড়িয়ে যাননি মের্শ। গত বছর চীনের সাথে জার্মানির যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জার্মান চ্যান্সেলর সরাসরি জানিয়েছেন, বাজার ব্যবস্থায় সমতা ফেরাতে বেইজিংকে আরও স্বচ্ছ হতে হবে। জবাবে শি জিনপিংও দুই দেশের মধ্যে কৌশলগত বিশ্বাস ও খোলাখুলি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জুতো তৈরির পদ্ধতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক প্রযুক্তির ছোঁয়ায় মাত্র কয়েক মিনিটেই তৈরি হচ্ছে এক একটি জুতো। দক্ষিণ কোরিয়ার বুসানে রোবট দিয়ে রানিং শু তৈরির বিশাল এক কারখানা খুলেছে বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অন রানিং। মেশিনের নিখুঁত কারুকাজ আর রোবোটিক হাতে দ্রুত সঞ্চালন, কোনো মানুষের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে অ্যাথলেটদের পছন্দের রানিং শু। দৃশ্যটি দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থিত সুইজারল্যান্ডের জনপ্রিয় ব্র্যান্ড অন রানিং এর নতুন কারখানার। 2024 সালের প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো লাইট স্প্রে প্রযুক্তি উন্মোচন করে চমক দেয় ব্র্যান্ডটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার পুরোদমে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদন। যেখানে সাধারণ একটি জুতো তৈরিতে 200টি আলাদা ধাপ পার করতে হয়, সেখানে 32টি রোবট সমৃদ্ধ এই কারখানায় একটি মাত্র অটোমেটেড প্রসেসেই তৈরি হচ্ছে জুতার ওপরের অংশ। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের জুতার 90% তৈরি করে ভিয়েতনামে, বাকি অংশ আসে ইন্দোনেশিয়া থেকে। কিন্তু চীন ও ভিয়েতনামের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আর সাম্প্রতিক লজিস্টিক জটিলতায় হিমশিম খাচ্ছে উৎপাদনকারীরা। এই সংকট মোকাবিলায় এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপেও রোবট কারখানা তৈরির পরিকল্পনা করছে অন রানিং। বাজার বিশ্লেষকরা বলছেন, বড় বড় ব্র্যান্ডগুলো যেভাবে ক্রেতার কাছাকাছি উৎপাদন কেন্দ্র সরিয়ে আনছে, তাতে ভবিষ্যতে ম্যানুফ্যাকচারিং খাতে রোবটের প্রভাব আরও বাড়বে। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 21 পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করলেন মন্ত্রিসভার প্রথম বৈঠকে। কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন। বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। বললেন, আগে কাজ পরে কথা। পালন করলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এবং কৃষক চাহিদায় অগ্রাধিকার, বোরো চাষে সেচ সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ। রাতে বন্ধ রাখা হবে সিএনজি স্টেশন। এই ছিল এ সময়ের বাণিজ্যের পর। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।